বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কি নীরবে শুরু হয়ে গেছে এক ঐতিহাসিক পরিবর্তন? এমন একটি সিদ্ধান্তের গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে, যা শুধু দেশের প্রতিরক্ষা অঙ্গনেই নয়, সীমান্ত পেরিয়ে ভারতের কৌশলগত মহলেও তৈরি করেছে নতুন অস্বস্তি, নতুন বিতর্ক এবং তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমের দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নিয়ে এবার সামনে এসেছে আরেকটি বিস্ময়কর তথ্য। ইতিমধ্যেই ইসলামের প্রথম 4 খলিফার নামে 4টি কোম্পানির নামকরণ করার পর এখন আলোচনা চলছে আরও 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি যুক্ত করার। আর সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, সেই 2টি নতুন কোম্পানির সম্ভাব্য নাম হিসাবে বিবেচনায় রয়েছে ইসলামের ইতিহাসের 2 অত্যন্ত সম্মানিত নারী, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। আর ঠিক এই খবর সামনে আসার পর থেকেই ভারতের কিছু গণমাধ্যম এবং কৌশলগত বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে অস্বস্তি। ইতিমধ্যেই ভারতীয় কয়েকটি মিডিয়া এই পরিবর্তনকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ধর্মীয় পরিচয় বা ইসলামী ঐতিহ্যের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সাংগঠনিক পুনর্বিন্যাস, নাকি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এক নতুন আদর্শিক অধ্যায়ের সূচনা? ঘটনার গভীরে যেতে হলে আমাদের একটু ফিরে যেতে হবে চলতি বছরের 18 জুনে। সেদিন চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় 90তম দীর্ঘমেয়াদী কোর্সের জাঁকজমকপূর্ণ পাসিং আউট প্যারেড। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। উদ্বোধন করা হয় বহুল আলোচিত দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। কিন্তু উদ্বোধনের পর যে তথ্যটি সবচেয়ে বেশি আলোচনা তৈরি করে, সেটি ছিল নতুন ব্যাটালিয়নের অধীনে 4টি কোম্পানির নামকরণ। সেনাবাহিনী অনুমোদন দেয় ইসলামের ইতিহাসের প্রথম 4 খলিফার নাম অনুসারে 4টি কোম্পানি গঠনের: আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আন্তর্জাতিক কৌশলগত বিশ্লেষণ প্ল্যাটফর্ম পর্যন্ত আলোচনা শুরু হয়ে যায়। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম সরাসরি দাবি করতে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে নাকি একটি রিলিজিয়াস আইডেন্টিটি শিফট বা ধর্মীয় পরিচয় কেন্দ্রিক নতুন ধারা তৈরি হচ্ছে। এর আগেও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে। সম্প্রতি তার দাড়ি রাখা নিয়ে ভারতীয় মিডিয়ার কিছু অংশে অদ্ভুত রকমের আলোচনা দেখা যায়। সেখানে কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করে, বাংলাদেশের সামরিক নেতৃত্ব কি নতুন কোনো সাংস্কৃতিক বা ধর্মীয় পরিচয়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছে? যদিও বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের আলোচনাকে অনেকেই অতিরঞ্জিত বলেই দেখছেন, কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়নি। কারণ এখন নতুন যে তথ্য সামনে আসছে সেটি আরও বড়। প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্র, বিশেষ করে ডিফেন্স পর্যবেক্ষক মহলে আলোচনা হচ্ছে, দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নে এবার আরও 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই 2টি কোম্পানির সম্ভাব্য নাম। সূত্রগুলো বলছে, ইসলামের ইতিহাসে মহানবী মুহাম্মাদের কন্যা হজরত ফাতিমার নাম অনুসারে ফাতিমা কোম্পানি এবং মহানবীর সহধর্মিণী ইসলামের অন্যতম প্রধান জ্ঞানসূত্র হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে আয়েশা কোম্পানি নাম বিবেচনা রয়েছে। এখন এই 2টি নাম যদি চূড়ান্ত অনুমোদন পায়, তাহলে এর তাৎপর্য হতে পারে অত্যন্ত বড়। প্রথমত, সাংগঠনিক কাঠামোর দিক থেকে বর্তমানে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে রয়েছে 4টি কোম্পানি। যদি নতুন 2টি নারী কোম্পানি যুক্ত হয়, তাহলে মোট সংখ্যা দাঁড়াবে 6। এটি বিএমের ইতিহাসে নারী ক্যাডেটদের জন্য প্রাতিষ্ঠানিক সম্প্রসারণের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হবে। দ্বিতীয়ত, নামকরণের ধারাবাহিকতা। প্রথমে ইসলামের প্রথম 4 খলিফার নাম, এরপর ইসলামের ইতিহাসের 2 গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্বের নাম। এটি স্পষ্টভাবে একটি ধারাবাহিক প্যাটার্ন নির্দেশ করে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামী ইতিহাসে জ্ঞান, শিক্ষা এবং হাদিস সংরক্ষণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অন্যদিকে হজরত ফাতিমা আত্মত্যাগ, সম্মান এবং আদর্শিক শক্তির প্রতীক হিসেবে মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ নাম। তৃতীয়ত, এটি বাংলাদেশ সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হতে পারে। বিশ্বের বহু আধুনিক সামরিক বাহিনী এখন নারীদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করছে। বাংলাদেশেও গত 1 দশকে সেই পথেই এগিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে শুরু করে বিশেষায়িত সামরিক প্রশিক্ষণ, বাংলাদেশি নারী সেনা সদস্যদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে শুধুই বাড়ছে। ফলে আলাদা নারী কোম্পানি গঠনের প্রস্তাবকে শুধুমাত্র নামকরণের বিতর্কে সীমাবদ্ধ রেখে দেখলে ভুল হবে। এটি একটি বৃহত্তর সামরিক আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হতে পারে। কিন্তু ভারতের উদ্বেগ কেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের আর্মিদের বিভিন্ন কোম্পানির নাম কিন্তু তাদের
দেবদেবীদের নামে রয়েছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর সাম্প্রতিক সময়ে ঢাকা যেভাবে বহুমুখী কূটনৈতিক ভারসাম্য তৈরি করছে, বিশেষ করে চীন, তুরস্ক, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করছে, তাতে ভারতের কৌশলগত মহলের নজর বাংলাদেশের সামরিক পরিবর্তনের উপর আগের চেয়ে অনেক বেশি। তাই সেনাবাহিনীর অভ্যন্তরে যে কোনো প্রতীকী পরিবর্তনও এখন সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক আলোচনার অংশ হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের অনেক বিশ্লেষক বলছেন, একটি দেশের সামরিক প্রতিষ্ঠান কীভাবে নিজেদের ইউনিটের নামকরণ করবে, কোন ঐতিহাসিক ব্যক্তিত্বকে সম্মান দিবে কিংবা কিভাবে সাংগঠনিক সম্প্রসারণ করবে, সেটি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে বাইরের কোনো দেশের উদ্বেগের বাস্তবতা খুবই ভিত্তিহীন, খুবই সীমিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন সামনে এসেছে অন্য জায়গায়। যদি সত্যিই ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি আনুষ্ঠানিক অনুমোদন পায়, তাহলে কি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে নতুন করে শুরু হবে এক নতুন সাংগঠনিক অধ্যায়? নারী ক্যাডেটদের জন্য কি এটি হবে সম্পূর্ণ নতুন যুগের সূচনা, নাকি ভারতীয় গণমাধ্যম যেভাবে বিষয়টিকে দেখছে সেটি ভবিষ্যতে আরও বড় আঞ্চলিক বিতর্ক তৈরি করবে? সব কিছু এখন নির্ভর করছে একটি চূড়ান্ত সরকারি ঘোষণার উপর, কারণ এখন পর্যন্ত এটি শুধুই প্রস্তাব, কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু যদি অনুমোদন আসে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের সামরিক ইতিহাসে নতুন একটি অধ্যায় লেখা হবে, আর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শুরু হবে নতুন আলোচনা। এখন পুরো দেশের নজর এক জায়গায়। বাংলাদেশ সেনাবাহিনী কি সত্যিই দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নে আরও দুটি নতুন নারী কোম্পানি যুক্ত করতে যাচ্ছে? আর সেই কোম্পানিগুলোর নাম কি সত্যিই হবে ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি? দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ সেনাবাহিনী কি পারবে ভারতের সব ধরনের চাপ উপেক্ষা করে এই দুটো নাম অন্তর্ভুক্ত করতে? জানান আপনার মতামত, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।